এই মুহূর্তে আমাদের হাতে একটা সেট আসছে, সেটের মডেল হচ্ছে আইফোন 7 প্লাস। এটার সমস্যা হচ্ছে পাওয়ার আসে না। জি, সেটটা অন্য শপে দেখাইছিল, সেখানে সেটা ফিক্সড করতে পারে নাই। আচ্ছা, এখন এই সমস্যাটা আমরা প্রাথমিকভাবে দেখছি, সমস্যাটা কোথায় হয়েছে আমরা একটা ধারণা করতে পারছি। যারা আইফোনের কাজ করে তারা তো অনেক এক্সপার্ট, আইফোনের সমস্যা এই ধরনের সমস্যা হলে তারা বুঝতে পারে। আমার অনেক বন্ধুরা আছে যারা আবার তোমার মনে করে অ্যান্ড্রয়েডের কাজ করে, অ্যান্ড্রয়েডে খুব এক্সপার্ট, কিন্তু আইফোনের কাজে একটু দুর্বলতা আছে। আমরা এই ভিডিওটা বানাইতেছি মূলত তাদের জন্য, যারা অ্যান্ড্রয়েডের কাজ করে আইফোনের কাজটা একটু কম বুঝে, তারা এই ধরনের প্রবলেম অনেক ফেস করতে হয়। তাহলে এই সমস্যাটা কিভাবে সমাধান করবে এটার ডিটেলসটা আমরা এই ভিডিওতে দেখাই দিব, যাতে যারা অ্যান্ড্রয়েডের কাজ করে তাদের জন্য আইফোনের কাজটা অনেকটা সহজ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে দেখো আমরা এটার মধ্যে সব ব্যাটারি ট্যাটারি সব লাগাই নিছি, বুঝছো? আচ্ছা, তারপরে আমরা যখন এটার মধ্যে চার্জিংটা ইনজেক্ট করি, কোনো রকমের তোমার অ্যাম্পিয়ার কনজাম্পশন নাই। এখানে কোনো অ্যাম্পিয়ারের কোনো কনজাম্পশন আছে? টোটালি নাই। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে এটা সুইচিং কত আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই যে দেখো পাওয়ারের যে ইয়েটা আছে, কেবলটা আছে, এটা আমরা সেটের মধ্যে কানেকশন করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এইবার তোমরা এইখানে এই যে পাওয়ার সাপ্লাই আছে না, পাওয়ার সাপ্লাই এখানে খেয়াল করবা যে এইটার সুইচিংটা কত করে। ঠিক আছে? এবং তোমাদেরকে ভালোভাবে তাকায় দেখো যে এখানে সুইচিংটা যে আমাদের হবে সেটা কত থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? এই যে আমি এখন পাওয়ার বাটনটা প্রেস করতেছি, দেখো তো কত থেকে হচ্ছে, কত থেকে হয়েছে? 9 থেকে 18 আইসা এটা স্টাক হয়ে গেছে। তাহলে স্টাক যদি হয়ে যায়, এটা সাধারণত আমরা কি বুঝি যে এটা ফ্লাশ, যদি অ্যান্ড্রয়েড সেট হয় তাহলে আমরা ইএমএমসি অথবা ইউএফএস খারাপ হইতে পারে, তাই না? আচ্ছা, আর আইফোনের ক্ষেত্রে এটা কি আমরা ন্যান খারাপ ধরি, যে ন্যানের কোনো প্রবলেম হইলে এইভাবে 18 বা 15, 10 এভাবে স্টাক হয়ে থাকে না? আচ্ছা, আমরা ধারণা করতেছি যে এটা এই নানের প্রবলেম হইতে পারে, তাই তো? আচ্ছা, তাহলে এই সেটটা পাওয়ার সাপ্লাই লাগায় আমি তোমাদেরকে সুইচিং দেখাইছি। সুইচিং দেখার পরে তো এটা সুইচিং স্টার্টিং হয়েছে কত থেকে? 9 থেকে। আচ্ছা, যারা আইফোনের কাজ করে না তারা কিন্তু এই সুইচিংটা দেখে বুঝবে না যে এটা কি সমস্যা আছে কিনা। এইটা 9 থেকে সুইচিং করছে, এটা একটা বড় ধরনের সমস্যা। এখন 5S থেকে শুরু করে মনে করো যে 7 প্লাস পর্যন্ত যেই সেটগুলো আছে, সেটা যখন তুমি পাওয়ার সাপ্লাই লাগায় যখন সুইচ টিপ দিবা, সেটার সুইচিং শুরু হবে 2 থেকে 3, 4, 5-এর ভিতরে। 2 থেকে 3, 5 এরকম থেকে শুরু করে তোমার 10, 12 সুইচিংটা আসবে। আসার পরে তারপরে 15, 20, 25, 30 এইভাবে বাড়বে। যদি অ্যাবনর্মাল কোনো সমস্যা থাকে তাহলে সেই সুইচিংটা হবে কত? 8, 10-এর থেকে শুরু হবে। যদি 8, 10-এর থেকে শুরু হয় তাহলে ওই সেটের মধ্যে সমস্যা, মানে লিকেজ প্রবলেম আছে, অর্থাৎ শর্ট সার্কিট আছে। এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আসো, অনেক সেটে তুমি দেখবা যে তুমি পাওয়ার সাপ্লাই লাগাইছো, পাওয়ার সাপ্লাই লাগাইয়া পাওয়ার বাটনে প্রেস করছো, সুইচিং 2, 3, 5-এর ভিতরের থেকে স্টার্টিং হয়েছে। স্টার্টিং হয়ে তোমার এক চান্সে 5, 6 থেকে স্টার্টিং করে 20, 30-এ চলে গেছে। মাঝখানে যে 15, 20, 10 থাকার কথা ছিল, যেই সুইচিংটা মানটা দেখানো দরকার ছিল ওইটা দেখাবে না, অর্থাৎ হাই এম্পিয়ার কনজাম্পশন করে। মাঝখানের যে রিডিংটা আছে 10, 15, 12 যে রিডিংটা থাকবে সেটা দেখাবে না। এক চান্সে তোমার 30, 40, 50-এ চলে যাবে। তাহলে আইফোনের ক্ষেত্রে ওইটাও একটা লিকেজ সমস্যা, ওইটার মধ্যেও শর্ট সার্কিটের প্রবলেম আছে। তাহলে আমাদের এই সেটটা 9 থেকে সুইচিং করতেছে, তাহলে এই সেটটা প্রবলেম আছে। আচ্ছা, একটা সুইচিংটার কন্ডিশন কি? 18 খায় স্টাক হয়ে দাঁড়ায় থাকে। তাহলে 18 থেকে যদি এটা এসে দাঁড়ায় থাকে তাহলে আমাদের আর কি করতে হবে? আমাদের নানটা ভালোভাবে চেক করতে হবে, নানের জিআর ভ্যালু দেখতে হবে, তারপরে নান তোমার ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ আছে কিনা সেগুলো দেখতে হবে। আচ্ছা, আমরা আগে দেখি যে সেটের কি কাজ করা হয়েছে, আগে কন্ডিশনটা দেখি। আচ্ছা, এই যে দেখো আমরা মাদারবোর্ডটা রিমুভ করে নিছি, দেখছো? বের করে নিছি তো। এই দেখো পিছন সাইডে মাদারবোর্ডের কোথাও কোনো কাজ করা হয় না, সব এইদিকে পিছন সাইডে কিন্তু ইনটেক আছে, তাই না? আচ্ছা, সামনে দেখো এটা কি কাজ করা হয়েছে। এই যে এটা হলো ন্যান, ঠিক আছে? এই যে আমরা মাইক্রোস্কোপে দেখি আমাদের ন্যানটার কি অবস্থা। এই যে দেখো এটা হলো আমাদের ন্যান, ঠিক আছে? এই ন্যানটাকে এই যে দেখো এটাকে কাজ করা হয়েছে, এটা রিমুভ করা হয়েছে। এই যে দেখছো পাশে সব জায়গায় এটা গ্লু কাটা। আচ্ছা, এই সেটের তেমন আর কোথাও দেখো এখানে সব জায়গায় কিন্তু ফ্রেশ দেখা যাচ্ছে, তাই না? শুধুমাত্র এই ন্যানটা চেঞ্জ করে দেখা হয়েছিল।
আচ্ছা, এই সেটের কাস্টমার আমাদের যখন এই সেটটা আমাদের কাছে নিয়ে আসছে তখন আমরা জিজ্ঞেস করছিলাম যে এটা কোথায় দেখাইছিল। উনি আমাদেরকে বলছে যে এটা অন্য একটা শপে দেখাইছে। দেখানোর পরে সেই দোকান থেকে জানানো হয়েছে যে এইটা ন্যান আইসি খারাপ, সেটা চেঞ্জ করতে হবে। ওই শপের মধ্যে এই ন্যান আইসিটা খুলে নতুন ন্যান আইসি অন্য একটা সেট থেকে ন্যান আইসি লাগায়া ট্রাই করে সফটওয়্যার দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সফটওয়্যার নেয় নাই, সেটা ওকে হয় নাই। তারপরে আবার আগের আইসিটা সুন্দর করে লাগাইয়া দিছে, ঠিক আছে। তাইলে এখন যেহেতু ন্যান লাগানোর পরেও যেহেতু সেটটা তোমার একই রকমের সুইচিং, অন্য ন্যান দেওয়ার পরেও সেটে সফটওয়্যার দেওয়ার চেষ্টা করছিল, সফটওয়্যার দিতে পারে নাই। আচ্ছা, তাইলে এখন আমরা দেখব যে কি কারণে এই ন্যানটা আরেকটা লাগানোর পরেও কেন সফটওয়্যার নিচ্ছে না, অর্থাৎ রিকভারি মোডে যাচ্ছে না, প্লাস কম্পিউটারের সাথে কোনো কানেক্টই করা যাচ্ছে না। এখন আমরা এখন কি করবো, আমরা এই ন্যানটা আছে না, আমরা এই ন্যানের কনফিগারেশনটা দেখবো যে এই ন্যানের মধ্যে কি কি ইনপুট ভোল্টেজ রিকোয়ারমেন্ট আছে, সেগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তখন আমরা অন্য কাজ করব। আচ্ছা, তাহলে কাস্টমারের সেটটা নিয়ে আসার পরে আমরাও কিন্তু এই সেটটা তোমার ব্যাটারি চার্জ চেক করছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কম্পিউটারে ফ্লাশ দেওয়ার চেষ্টা করছি। কম্পিউটারে কিন্তু টোটালি এই সেটটা রিকভারি মোডে যাচ্ছে না, মানে কম্পিউটারে ফ্লাশ দেওয়ার কোনো অবস্থা নাই। আচ্ছা, মাদারবোর্ডে কোনো শর্ট নাই, আমরা পাওয়ার সাপ্লাই লাগায় চেক করছি যে সুইচ টিপ দিলে তোমার 9 থেকে সুইচিং করে তোমার 18তে যে স্টাক হয়ে যায়, তাহলে আমাদের প্রাথমিকভাবে এটা ন্যানের সেকশনে আমাদের ভালো মতো আমরা চেক করব। আমরা 7+ ডায়াগ্রামে ওপেন করে নিছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের ন্যান। এই ন্যানটা আমরা কি করব, আমরা এখানে তোমার মনে করো আমাদের এই যে লেআউট অপশন দেখছো, আমাদের লেআউট অপশনটা ওপেন করতে হবে। লেআউট অপশনে আইসে আমরা এই যে আমাদের ন্যান এলো এটা, ঠিক আছে। এই যে ন্যানের নাম্বার কত হচ্ছে U1701, U1701। তাহলে এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা আবার এই যে স্কিমেটিকে সেটা পেস্ট করব, ঠিক আছে। আচ্ছা, আমরা এইখানে যদি আমরা এসে পেস্ট করি তাহলে দেখো আমাদের ন্যান আসছে, আইসা পড়ছে। এই যে দেখছো U1701 আসছে। আচ্ছা, U1701 আসছে। আচ্ছা, এই ন্যান আইসিটাতে যেহেতু স্টাক হয়ে দাঁড়ায় থাকে, 18 সুইচিংয়ে দাঁড়ায় থাকে, তাহলে আমরা যে মানে ধরে নিতে পারি যে এই ন্যান সংক্রান্ত সমস্যা হইলে কিন্তু এরকম সিমটম আসে, তাই না? কিন্তু অন্য জায়গার থেকেও আসতে পারে। যেহেতু আমাদের এই ন্যানের থেকে এই ধরনের প্রবলেম বেশি হয়, তাইলে এখন আমাদের কি করতে হবে এখানে বলো, সেটা আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে এই যে ন্যানের যতগুলো ইনপুট ভোল্টেজ আছে সেই লাইনে আমাদের দেখতে হবে না যে শর্ট সার্কিট হয়েছে কিনা, অথবা ভোল্টেজ তোমার রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা। তাইলে এখন আমাদের দেখো কি করতে হবে, আমাদের আগে দেখতে হবে যে এই লাইনে এইখানে তোমার কয়টা ভোল্টেজ আছে। এই যে এইখানে দেখো এই যে ন্যানটা আছে না, এই যে দেখো ন্যানের এখানে ইনপুট ভোল্টেজ দেখাই দিছে কোনটা কোনটা আছে। এই যে দেখো এইখানে ন্যান্ডের এই যে দেখো 1.8, ঠিক আছে। এই যে দেখো ন্যান বিরেফ, তারপরে আর কোনটা আছে ভোল্টেজ, এই যে দেখো এইখানে আছে একটা পিপি 0.9, ন্যানের জন্য আরেকটা ভোল্টেজ দিছে একটা। তারপরে এইখানে আরও একটা ভোল্টেজ আসছে, এই যে দেখো এখানে একটা 1.8 আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা 3টা ভোল্টেজ পাইছি। তারপরে দেখো আরও আছে এখানে, এই যে এইখানে আরও একটা কত আছে এটা, এই যে দেখো এখানে একটা আছে কত পিপি 3.0। তাহলে এই ন্যানের জন্য আইফোনের জন্য তোমার কয়টা ভোল্টেজ আমরা পাচ্ছি এখানে? আমাদের এখানে ভোল্টেজ পাইতেছি 1টা 2টা 3টা 4টা 5টা ভোল্টেজ আমরা পাইতেছি না। এই 5টা ভোল্টেজ মনে করো ন্যানের ভিতরে যে আইসি বলের যে পিনগুলো আছে, অসংখ্য পিন আছে, সব পিনেই গেছে, কিন্তু মূল ভোল্টেজ হচ্ছে এই 5টা। এই 5টা ভোল্টেজ যদি আমরা রিকোয়ারমেন্ট ঠিক পাই তাহলে আমরা বুঝবো যে ন্যানের ইনপুট ঠিক আছে, তাই না? তাইলে এখন এটার জন্য আমাদের দেখো কী করতে হবে। তাইলে ধরো আমরা যদি এই যে এই প্রথম থেকে এই পাশ থেকে শুরু করি, এটা ন্যানের ভোল্টেজ কত 1.8, ঠিক আছে। আচ্ছা, এই ভোল্টেজটা কোথায় আসছে? এই যে দেখো এইখানে তোমার একটা ক্যাপাসিটার, 2টা ক্যাপাসিটার আছে না ফিল্টারিংয়ের জন্য। আমরা যদি একটা কপি করি এইটা দেখে এই ক্যাপাসিটারটা কোথায় আছে, তাহলে এখন আমরা এটা কোথায় যাব? লেআউটে যাব। লেআউটে আমরা আসলাম, আইসা এখানে এটা পেস্ট করি। পেস্ট করার পরে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এই যে দেখো এখানে কি আছে, এখানে বলছে নো ম্যাচ। এই ক্যাপাসিটারের সাথে এটা ম্যাচ করতেছে না, এটা দেখাইতে পারতেছে না। তাহলে আমরা এইভাবে এটাকে পারবো না, আমাদের আরো বিকল্প চিন্তা করতে হবে।
তাহলে দেখছো আমরা এই ক্যাপাসিটারটা যখন আমরা কপি করে বের করতে চাইছি তখন কিন্তু এইভাবে আমরা পারতেছি না, তাই না? এইটা তোমার ডায়াগ্রামের মধ্যে কিছু কিছু ডায়াগ্রামে এই ধরনের সমস্যা দেখা দিবে যে তুমি কপি করে ওখানে গেলে সেটা পাবা না, তাই না? আচ্ছা, সেটার জন্য আমাদের সহজ উপায় কি করতে হবে দেখো, এই লাইনটা তোমাকে দেখতে হবে এই লাইনটা কোথায় গেছে। এই যে এই লাইনটা দেখো, এটা কত, এই যে E5 নাম্বার দেখছো, এই ন্যানের যে বলগুলো আছে বিজিএ যে বলগুলো থাকে সেই বলের নাম্বার হলো তোমার E5। তাইলে আমরা E5টার মধ্যে আমাদের এই লাইনটা আছে, আমরা E5টাতে যদি আমরা বিট ম্যাপে ক্লিক করি তাহলে আমরা পাবো না লাইনটা কোথায় গেছে। তাইলে এই জন্য আমাদের এই যে এখানে বিট ম্যাপ দেখছো এটা আমাদের ওপেন করতে হবে। এই যে দেখো আমরা এটা ওপেন করছি না। আচ্ছা আচ্ছা, তাহলে আইসির নোস্কাট পয়েন্ট যদি এইখানে থাকে তাহলে আমরা তো জানি বা তোমাদেরকে জানানো বলা হয়েছে না যে এই আইসির বল কাউন্টিং করার জন্য কিভাবে আমরা গুনবো। এই যে দেখো এইটা যদি নোস্কাট পয়েন্ট হয় তাহলে নাম্বার হবে তোমার ক্লক ওয়াইজ, তাই না? আচ্ছা, নাম্বার যদি ক্লক ওয়াইজ হয় তাহলে 1 2 3 4 এইভাবে হবে, আর ABCD হবে কি এন্টি ক্লক ওয়াইজ, তাই না? আচ্ছা, তাইলে আমাদের সিরিয়াল কত ছিল? ই ছিল। আচ্ছা, ই থাকলে আমরা গুনবো কিভাবে? ABCD E। তাহলে ই আমাদের কোনটা হচ্ছে? এইটা ই কত 5 ছিল আমাদের, তাহলে আমরা সহজে বের করতে পারবো যে এটা আমাদের E5, তাই না? আচ্ছা, এইটা যদি আমরা ক্লিক করি, দেখো এটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এইখানে দেখো এই যে এখানে ওয়েল লেখা আছে, তাই না? আচ্ছা, এইটা যদি ওয়েল লেখা থাকে তাহলে তো আর এটা আমাদের মাপা দরকার নাই, কারণ ওয়েল লাইনে তো আর শর্ট হবে না। তাইলে এইটা আমরা বাদ দিয়ে অন্যটা দেখবো। তাইলে আমরা কিন্তু প্রথম লাইনটা দেখলাম, তাই না? আচ্ছা, প্রথম লাইনটা যেহেতু ওয়েল আছে আমরা দ্বিতীয়টায় যাব। এই যে দেখো দ্বিতীয় যে লাইনটা সেটা হলো এইটা, ঠিক আছে? এটার ভোল্টেজ কত আমরা দেখে আসি। এটার ভোল্টেজ আছে তোমার এই যে PP 0.9, ঠিক আছে? 0.9। দেখো এই বলটা কিন্তু তোমার অনেকগুলো পিন, সেই পিনটা দেখো কতগুলো পিনে আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ এই ন্যানের ভিতরে যে বলগুলো আছে বিজিএ যে বলগুলো আছে 12-13টা পিনের মধ্যে এটা ইন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যে কোনো একটা পিনে যদি বাইরে আমরা মাপি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আছে কিনা। তাইলে আমাদের দেখো এই যে M4 যেটা আছে না প্রথমটা, সবগুলোতে একই লাইনে না, তাইলে আমরা M4-এ দেখবো এখন যে এইটা তোমার জিআর ভ্যালু ঠিক আছে কিনা। তাহলে M4-এ যাওয়ার জন্য আমরা আবার কোথায় যাব? এই যে বিট ম্যাপে যেতে হবে, তাই না? আচ্ছা, তাইলে এখন যদি M হয় তাহলে আমাদের M আবার কাউন্ট করতে হবে এইদিকে না? তাহলে M আছে কোথায় দেখো, এই যে দেখো আমাদের M সিরিয়াল এইটা। তাহলে M কত ছিল? 4 ছিল, এই যে এইটা, তাই না? আচ্ছা, এই যে দেখো আমরা এটা ক্লিক করলাম, বলছিলাম না যে 12-13টা লাইনে আছে, কত জায়গায় দেখছো এটা আছে? এটা কিন্তু অনেক জায়গায় লাইন আছে। তাহলে তোমার ধরো মনে করো এই যে সাইডে যে বড় ক্যাপাসিটারগুলো আছে এইখানেও আমাদের লাইন আছে। তাহলে আমরা যদি প্রথমটায় মাপি তাহলে তো আমরা এটা পাবো, তাই না? এই যে এই প্রথম যে ক্যাপাসিটারটা আছে এটার মধ্যে কিন্তু এটার লাইন আসছে, তাই না? আচ্ছা, যদি আমরা এটার মধ্যে জিআর ভ্যালু দেখি তাহলে তো আমরা বুঝতে পারবো যে এটা কত আছে, তাই না? আচ্ছা, এখানে কত আছে? 299। তাহলে এটা জিআর ভ্যালু ঠিক আছে, এখানে তো শর্ট নাই, তাই না? আচ্ছা, আমরা দ্বিতীয়টা দেখি। তাহলে আমাদের 1.8 এটা লাইন দেখা হয়েছে এবং দ্বিতীয়টা দেখা হয়েছে 0.9, তাই না? আচ্ছা, এইবার দেখো আমাদের তৃতীয় ভোল্টেজটা কত আছে আমরা দেখে আসি। তৃতীয় ভোল্টেজটা আছে হলো তোমার এইটা, এই যে দেখো 1.8 এর লাইন এটা, ঠিক আছে? আচ্ছা, এইটা কোন পিনে গেছে আমরা দেখি। 1 2 3 নাম্বারটা আসছে হলো তোমার এই যে দেখো এখানে A5, 1 2 3 4 5 6টা পিনের মধ্যে এটা ইন হয়েছে, তাই না? আচ্ছা, এইটা হলো A5। তাহলে আমরা যদি A5-এ দেখি তাহলে আমরা আবার ইয়াতে যাই, এখানে দেখবো আমরা A5 কোনটা আমাদের। তাহলে এ যদি হয় আমাদের এ সিরিজ আমাদের কোনটা? এ সিরিজ হলো আমাদের এইটা 1 এই 3 এই যে 5, এটা হলো আমাদের A5, তাই না? আচ্ছা, এইটা আমরা ক্লিক করে দেখি এটা লাইনটা কোথায় গেছে। দেখো এটা লাইনটা কত জায়গায় গেছে, এই যে এটার লাইনটা এটার পাশেই আছে, তাই না? তার মানে এই যে বড় ক্যাপাসিটারের পিছনেরটাই তো। তাইলে এই যে দেখো এই যে এইখানে আসো, এই যে এইটা হলো বড়টা তারপরেরটা, তাই না? আচ্ছা, এইখানে যদি আমরা জিআর ভ্যালু ঠিক পাই তাহলে আমরা বুঝবো যে আমাদের এখানে এই লাইনে কোনো শর্ট নাই, তাই না? আচ্ছা, এইখানে জিআর ভ্যালু কত আছে? 350। তার মানে এইটাও আমাদের ঠিক আছে, তাই না? আচ্ছা, আমরা এবার অন্য পরেরটায় চলে যাই। আচ্ছা, আমরা 1 2 3 এই যে 4 নাম্বার যেটা আছে 4 নাম্বারটা আমরা অলরেডি মাপছি। কেন মাপছি দেখো, এই 4 নাম্বারটা এই যে নিচের যেটা এইটার থেকে এই লাইনটা গেছে, তাই না? তাইলে এটা একই লাইন। তার মানে আমাদের এখানে কিন্তু আমাদের আর দেখা লাগতেছে না, আমরা পরেরটা দেখবো। 4টা ভোল্টেজের কিন্তু আমরা জিআর ভ্যালু নিছি, যেগুলো তো জিআর ভ্যালু ঠিক আছে, তাই না? ভোল্টেজের লাইনে কোনো শর্ট সার্কিট পাইনি, আমাদের বাকি আছে কোনটা? একটা। এই যে দেখো যেটা BCC যেটা ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কত? এটা হলো 3.0। আচ্ছা, 3.0 এটা আমরা কোন পিনে দেখবো? দেখো এই যে দেখো এটা 0A0। আচ্ছা, এইটা আমরা দেখবো তাহলে এখন ইয়েতে। এই যে দেখো এখানে 0A0 হলো আমাদের কোন পিনটা?
এই যে প্রথম যে পিনটা আছে এইটাই, বুঝছো? এই যে প্রথম যে পিনটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি, দেখো লাইন কোথায় গেছে। এই যে দেখো, এটাকে ক্লিক করলে আমাদের এখানে যে শেষের এটাতেও আছে, আবার এই পাশেও আছে। তাহলে আমাদের দেখি আমাদের কোন পাশে মাপতে সুবিধা হবে। এই যে দেখো আমাদের এই ডাইন পাশে এখানে মনিটরে এই যে দেখছো ডাইন পাশে এইখানেও কিন্তু আমাদের আছে। তাহলে এইখানে যদি আমরা মাপি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে কত আছে। আচ্ছা, কত আছে? 382। তাহলে এখানেও ঠিক আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা তোমার জিআর ভ্যালু দেখলাম যে ন্যানের জিআর ভ্যালু সব ঠিক আছে, ভোল্টেজের লাইনে কোনো শর্ট সার্কিট হয় নাই। কিন্তু জিআর ভ্যালু ঠিক থাকলে কি হবে? আমাদেরকে কি করতে হবে? এখন ভোল্টেজ দেখতে হবে না? যদি ভোল্টেজ না আসে তাহলে কি কাজ করবে? তাইলে এই যে আমরা পাওয়ারের যে কেবলটা দিছি, আচ্ছা এখন আমরা দেখো এই যে আমরা এখন সুইচিং করব। এই যে পাওয়ার সাপ্লাই দেখো আমরা এটা দিছি না? আচ্ছা, আমাদের এটা সুইচিংটা দেখো কত হয়। এই যে দেখো 9 থেকে সুইচিং এসে কততে 17 এসে দাঁড়ায় রয়েছে না? আচ্ছা, 17 এসে দাঁড়ায় থাকলে কিন্তু একটা সুবিধা আছে। যদি কোনো সেট স্টাক হয়ে দাঁড়ায় থাকে তাইলে যদি তুমি কোনো আইসির ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ মাপো, সবগুলি ভোল্টেজ কিন্তু তুমি তখন স্টিল পাবা, ওই ভোল্টেজে কিন্তু কোনো ভেরিয়েশন পাবে না। তাইলে এখন যদি আমরা ন্যানের ভোল্টেজগুলি মাপি তাহলে সহজে মাপতে পারবো না? তাহলে আমরা ভোল্টেজটা দেখি কোনটা কত আছে। আচ্ছা, এতক্ষণ তাহলে আমরা জিআর ভ্যালু নিছি, তাই না? কোনটা নিছি? যেই লাইনে ভোল্টেজ সাপ্লাই আসছে সেটার মধ্যেই তো নিছি, কারণ ভোল্টেজের লাইনে কিন্তু শর্ট হয়, অন্য জায়গায় কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা, তাইলে এখন আমরা ভোল্টেজ দেখবো। এখন এতক্ষণ আমরা জিআর ভ্যালু নিছি, এখন আমরা ভোল্টেজ দেখবো। এই যে A0 যেটা, এই লাইনে ভোল্টেজ কত দেখাইছে? 3 পয়েন্ট ভোল্টেজ, তাই না? 3.0। তাইলে এইখানে আমরা দেখবো 3.0 আসছে কিনা। এই যে দেখো A0-তে যেটা, এই যে এইটা, তাই না? এই যে এইটা ক্লিক করার পরে কোথায় দেখো তো পিছনে এখানে কানেকশন আসছে না? তাহলে এখানে আমাদের কত ভোল্টেজ থাকবে? 3.0। আচ্ছা, এখানে আমরা দেখবো 3.0 ভোল্টেজ আমাদের আছে কিনা, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখন ধরো এই যে এইটা হলো আমাদের 3 পয়েন্ট ভোল্টেজের লাইন, ভোল্টেজ আছে 3.98, তার মানে 3 পয়েন্ট ভোল্টেজ আমরা পাইছি। আচ্ছা, আমরা এখন দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা দেখলে আমরা আবার স্কিমেটিকে আসতে হবে। এরপরে দেখো কোন ভোল্টেজটা আছে। এইটা তোমার A5 আমরা দেখবো। দেখি এটার ভোল্টেজ কত আছে। এটার ভোল্টেজ আছে তোমার এখানে 1.8 ভোল্টেজ, তাই না? আচ্ছা, এইটা হলো 1.8। তাহলে এই লাইনটা আমাদের A5 আমরা চেক করব। তাহলে আমাদের আবার বিট ম্যাপ ওপেন করতে হবে। এই যে বিট ম্যাপ, তাহলে A5 যদি হয়, আমাদের A5 কোনটা? এখানে এই যে আমাদের A5, তাই না? এটা হলো আমাদের A5। আপনার এখানে ক্লিক করি। আচ্ছা, দেখো এই যে পাশে বড় ক্যাপাসিটারে আছে, তাহলে পাশের ক্যাপাসিটার বড়টা কোনটা? এই যে এইটা দ্বিতীয়টাতে। তাহলে এইখানে আমাদের কত থাকবে? 1.8। আচ্ছা, তাহলে এইখানে আমরা দেখি 1.8 আমাদের আছে কিনা। আছে 1.8। আচ্ছা, তারপরেরটা আমরা দেখবো। আবার তারপরেরটা দেখার জন্য আমরা আবার স্কিমেটিক ওপেন করব। ওপেন করলে আমরা অলরেডি এই যে একটা দুইটা পারছি, তৃতীয়টাতে আমরা যাব। তৃতীয়টাতে গেলে তোমার এই ভোল্টেজটা দেখো তো কত আছে। এই ভোল্টেজটা আছে 0.9। ঠিক আছে, তাহলে এইটা আমরা কোথায় চেক করব দেখি। এইটা আমাদের আমরা M4-এ চেক করবো, তাই না? আচ্ছা, M4-এর জন্য আমরা আবার বিট ম্যাপে আসলাম। তাহলে M সিরিজ কোথায় আছে দেখো। এই যে M সিরিজের M4 পাইছি আমরা। এটা ক্লিক করব। দেখো তো এটার ভোল্টেজটা কোথায় কোথায় গেছে। অনেক জায়গায় গেছে। ধরো এই যে একদম বড় ক্যাপাসিটার প্রথমটায় আসছে এটা, তাই না? আচ্ছা, তাহলে প্রথমটা, তাহলে এটার ভোল্টেজ কত? 0.8 বা 9, তাই না? আচ্ছা, দেখি আমাদের এটাতে আছে কিনা। আচ্ছা, প্রথমটায়, হ্যাঁ প্রথমটায় যদি হয় তাহলে এই যে দেখছো 0.8 আছে না? তার মানে আমাদের ভোল্টেজ এইটাও আমরা পাইতেছি। আচ্ছা, তারপরে তোমার আরেকটা ভোল্টেজ আছে, কোনটা সেটা দেখি, দাঁড়াও। এটা আমরা এইটাও তো পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে দেখো যে নান্ড বিরেফ, এটা কত আছে ভোল্টেজ? এটা 1.8। আচ্ছা, এটা কত নাম্বার পিনে আছে? E5-এ, তাই না? আচ্ছা, E5-এ আমাদের লাস্ট যে ভোল্টেজটা আছে আমরা সেটা দেখবো। তাহলে আমাদেরকে যাইতে হবে E5-এর মধ্যে। এই যে আমরা এখানে আসলাম, আমাদের দেখো এটা কোথায় আছে। তাহলে আমাদের ই সিরিজটা ইয়ে করো। ই সিরিজ হলো তোমার কোথায় আছে? ABCD, এই E উপরে, এই যে E5, তাই না? আচ্ছা, এইটা যদি E5 হয় তাহলে আমরা এটাতে ক্লিক করি। এই যে আমরা ক্লিক করলাম, দেখো তো এটার কি কোথাও কোনো লাইন আছে? এই যে দেখো এখানে আছে দুইটার মধ্যে, তাই না? তাহলে এখানে কত থাকবে? 1.7, তাই না? 1. এটা কত ছিল? এই E5-এ, তাই না? এই যে এখানে আমাদের ভোল্টেজ কত থাকবে? 1.7, তাই না? আচ্ছা, দেখি আমরা তাহলে এখানে আমাদের ভোল্টেজ আসছে কিনা।
এইখানে 1.7 এই যে আসছে। আচ্ছা, তার মানে আমরা এই যে ন্যানটা দেখতেছো, এই ন্যানের টোটাল রিকোয়ারমেন্ট ভোল্টেজ যেগুলো সবগুলি কিন্তু ফুলফিল হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে এই ন্যানটা চেঞ্জ করে অন্য ন্যান দিয়েও দেখা হয়েছে, তাহলে তো এই ন্যানে আর কিছু দেখার আছে? আর কিছু নাই, কারণ এখানে জিআর ভ্যালু দেখছি কোনো শর্ট নাই, ভোল্টেজ ইনপুট ঠিক আছে, প্লাস অন্য স্টোরেজ লাগানোর পরেও সেটা কোনো চেঞ্জ আসে নাই, তাই না? এখন আমরা দেখবো তাহলে দ্বিতীয় স্টেপে। আচ্ছা, এই যে দেখো এই আইসিটা দেখো, এই যে এই আইসিটা দেখছো 1610A3B, এটা হইলো 7+-এর ইউ2 আইসি যেটাকে বলা হয়, ইউএসবি আইসি অথবা ইউটি আইসি। আচ্ছা, আমাদের এই সেটে যেই প্রবলেম আছে সেটা হলো এই সেটের সুইচিংটা হলো তোমার হাই এম্পিয়ার কনজাম্প করে, তোমার 9 থেকে সুইচিং করে, কিন্তু একটা স্বাভাবিক সেটের মধ্যে তোমার সুইচিং করবে কত, 2 থেকে 3, 4, 5-এর ভিতরে, কিন্তু সেটা 9 থেকে যেহেতু সুইচিং করে, তাহলে আমাদের এখন দেখতে হবে, আর এটা যেহেতু ডাটা কানেকশন পাচ্ছে না, তাইলে আমরা কি দেখবো, কারণ এটা হলো তোমার আমাদের ইউএসবি আইসি, ঠিক আছে? তাইলে এই আইসিতে যদি প্রবলেম হয়, কি কি সমস্যা আসতে পারে সেটা আমরা আগে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা দেখি যে এই আইসিটা কোথায় করে, আমরা এই যে লেআউটে আসলাম, লেআউটে আইসা এই যে দেখো, এটা হলো আমাদের U4001, এটা হলো আমাদের আইসি। এই যে দেখো এই আইসিটারে আমরা কপি করে আমরা স্কিমেটিকে গেলাম। আচ্ছা, স্কিমেটিকে গিয়ে এখানে পেস্ট করব, পেস্ট করার পরে আমরা দেখি আইসিটা কোথায় আছে। এই যে দেখো এই যে আইসিটা আসছে। আচ্ছা, এটা হলো আমাদের ইউ2 আইসি, ঠিক আছে? আচ্ছা, এই আইসিটার মধ্যে তোমার কয়েকটা লাইন আছে, যেমন CC1, CC2, আরও কয়েকটা তোমার ডিপি প্লাস ডিপি মাইনাসের যে লাইনগুলো আছে, এগুলো আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে ড্রয়িং করে তোমাদেরকে বোঝাবো, ওকে? আচ্ছা, এই যে মনিটরে তোমরা খেয়াল করো, ঠিক আছে? এই যে এইটা U4001 যে আইসিটা আছে, এই আইসিটার নাম কি? এই আইসিটার নাম হলো আমরা ইউ2 আইসি বলি, অথবা এটার ডায়াগ্রামের যে নাম সেটা হলো তোমার ট্রাইস্টার ইউএসবি আইসি। আচ্ছা, এই আইসিটার থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কয়েকটা লাইন বেরোইছে, যেটার সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো, এই যে আমার একটা ড্রয়িং করছি, একটা জিনিস দেখো, এই যে এখানে দেখো আমরা লিখছি কি ট্রাইস্টার ইউ2 অথবা ইউএসবি আইসি, ঠিক আছে? এই আইসিটা তুমি কয়টা সেটে ব্যবহার করতে পারবা? এই আইসিটা আইফোন 5s থেকে শুরু করে আইফোন 7+ পর্যন্ত তোমার একটার আইসি আরেকটার মধ্যে লাগাইতে পারবে। এর মধ্যে মনে করো 6 আছে, 6+ আছে, 6+S আছে, যতগুলো মডেল আছে এই আইসি সবগুলি একটাতে খুলে আরেকটাতে লাগানো সম্ভব, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? অনেকে যারা অ্যান্ড্রয়েডের কাজ করে তারা হয়তো দেখা যায় এটা জানে না, এই কারণে আমরা বলে দিলাম যে আইফোন 5s থেকে 7+ পর্যন্ত যতগুলো ইউএসবি আইসি আছে সবগুলি একটা আরেকটাতে সাপোর্ট করে, ওকে? আচ্ছা, এই আইসি দেখো, এই আইসির প্রবলেম আমরা অ্যাভেলেবেল পাই, ইউএসবি আইসি আমাদের অ্যাভেলেবেল চেঞ্জ করতে হয়। আচ্ছা, অনেক সময় দেখা গেছে আমরা না বুঝেও আমাদের ইউএসবি আইসিটা আমরা খুলে ফেলি। আচ্ছা, এই ইউএসবি আইসি যদি খারাপ হয় তার কিছু সিমটম আছে, এই সিমটমগুলি দেখো। এই ইউএসবি আইসি থেকে এখানে 6টা লাইন আউটপুট হয়েছে, দেখো, একটা হলো CC1, CC2, DP1, DN1, DP2 এবং DN2। এই যে 6টা লাইন আছে, এই 6টা লাইনের যদি তুমি জিআর ভ্যালু যদি তুমি জানো যে কত থাকে, সেই জিআর ভ্যালু যদি তোমার জানা থাকে, তাহলে তোমার ইউএসবি আইসি খারাপ হয়েছে কি না তাহলে তুমি খোলার আগে কনফার্ম হইতে পারবা। আর এইটার জন্য খুব ইজি ব্যবস্থা আছে, এইটা তুমি এই লাইনগুলো বাইরে টিপি দেওয়া থাকে, যেই কারণে আমরা যারা আইফোনের কাজ রেগুলার করে তাদের কাছে কিন্তু এটা কোনো সমস্যা না, কিন্তু যারা অ্যান্ড্রয়েডের কাজ করে তারা যদি না জানে তাহলে কিন্তু তোমার ইউএসবি আইসি খারাপ মনে করে খুলে ফেলবে। তাই তখন তোমার দেখা গেছে যে খোলার পরে দেখা গেলে প্রবলেমটা সলভ হলো না। এই জন্য ইউএসবি আইসিতে কোনো প্রবলেম হইলে সেটা আমরা ইউএসবি আইসি রিমুভ করার আগে সেটা মাইপে দেখে নেবো, সেটা কোনটা মাপবো। এই যে দেখো মনিটরে আসো, এই যে মনিটরে দেখো এখানে বলছে কি CC1, CC2, DP1, তারপরে তোমার এই আরেকটা কথা এই যে DN1, তাই না? আচ্ছা, এইখানে দেখো তোমার DP2 এবং DN2, এই যে 6টা লাইন আছে, এই 6টা লাইনের দেখো এখানে এই যে ড্রয়িংয়ের মধ্যে আমি দেখাই দিছি, এই 6টা লাইনের মধ্যে জিআর ভ্যালু কী থাকবে? এই জিআর ভ্যালু থাকবে 350 থেকে 500-র ভিতরে। রিভার্স ওমস আসবে, শুধুমাত্র রিভার্সে শু করবে, ফরওয়ার্ডে শু করবে না। যদি এই লাইনে ফরওয়ার্ডে তোমার জিআর ভ্যালু শু করে তাহলে ওই লাইনে সমস্যা আছে, তাইলে তখন ইউএসবি আইসি আমরা পাল্টাবো। যদি জিআর ভ্যালু যদি তোমার শুধু একদিকে আসে
তাহলে আমরা পাল্টাবো না। যদি দুই দিকে মান শো করে তাহলে কিন্তু আমাদের এই ইউএসবি আইসি খারাপ। সেই ক্ষেত্রে তোমার কী ধরনের সমস্যা আসবে, সুইচিং অ্যাম্পিয়ার হাই নিবে। যেমন আমাদের সেই সেটে এই সেটটাতে প্রবলেম কী আছে, 9 থেকে সুইচিং করে, 18তে এসে স্টাক হয়ে দাঁড়ায় থাকে। আবার অনেক সেট পাইবা তুমি নর্মাল থেকে সুইচিং করবে, 3, 4, 5 থেকে সুইচিং করবে, কিন্তু এক ধাপে মনে করো যে 30-40-এ চলে যাবে। সেটাও তোমার ইউএসবি খারাপ হইলে এরকম হয়। তাহলে ইউএসবি খারাপ হইতে পারে, আবার অন্য জায়গার থেকেও প্রবলেমটা হইতে পারে। সেই জন্য আমরা এই লাইনগুলো চেক করবো। এখন দেখো যে আমরা এই লাইনগুলো কীভাবে চেক করব। আচ্ছা, এই যে দেখো এইখানে আমাদের ইউএসবি 1, আমরা প্রথমে যদি এই লাইনটা মাপি তাহলে আমরা কি মাপবো, দেখো এইটার পিন নাম্বার কত, সি কত, C5। আচ্ছা, তাহলে আমরা বিট ম্যাপে দেখবো যে আমাদের C5 পিন কোনটা। এটার জন্য আমরা যে বিট ম্যাপটা ওপেন করলাম, ওপেন করার পরে আমাদের এই যে এখানে আমরা আসবো আমাদের ইউএসবি আইসির মধ্যে। এই আইসিটার নোসকাট পয়েন্ট যদি এইখানে থাকে তাহলে আমাদের আইসির বল কাউন্টিং করতে আমাদের কি করতে হবে, আমাদের নাম্বার হবে ক্লকওয়াইজ, আর তোমার আলফাবেট হবে এন্টি ক্লকওয়াইজ। তাহলে আমাদের ওইটার নাম্বার কত ছিল, C5। তাইলে এইখান থেকে যদি আমাদের শুরু হয় তাহলে আমাদের কিন্তু A B C, আমাদের এটা কি C5 ছিল। তাহলে 1 2 3 4 5, এই যে আমাদের C5, ঠিক আছে। এইটা যদি আমরা ক্লিক করে এই লাইনটা দেখো কোথায় গেছে, এই লাইনটা আমরা দেখবো যে কোথায় গেছে। দেখো এই লাইনটা কোথায় গেছে, এটা দেখো CC1 এর লাইন, ঠিক আছে। এই যে দেখো এখানে 5টা টিপি আছে, তাই না। এই যে 5টা টিপির মধ্যে এই যে প্রথমটাই তো CC1, তাই না। তাইলে মাদারবোর্ডে যদি আমরা দেখি, এই যে দেখো আমাদের CC1 এর লাইন হবে কোনটা, এটা না। আচ্ছা, তাহলে এইটা আমরা দেখবো যে আমাদের এটা জিআর ভ্যালু আছে কিনা। আমাদের জিআর ভ্যালু কীভাবে থাকবে বলছি, একদিকে থাকবে না। আচ্ছা, এখন আমরা রিভার্স মাপতেছি, রিভার্সে কত আছে, 500+ আছে। তার মানে এটা ঠিক আছে, তাই না। এখন ফরওয়ার্ডে কি থাকবে, যদি ফরওয়ার্ডে থাকে তাহলে সেটা সমস্যা না। এখন দেখো আমরা ফরওয়ার্ড এটা মাপি, আছে এটা ফরওয়ার্ডেও তোমার 740 আছে। তাইলে ফরওয়ার্ডে তো থাকার কথা না। যদি ফরওয়ার্ডে থাকে তাইলে এই লাইনে লিকেজ প্রবলেম আছে, তাইলে আমরা এখানে একটা প্রবলেম পাইলাম। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী লাইনগুলো মাপবো। এই যে দেখো ট্রাইস্টার থেকে তোমার আরও একটা লাইন যেটা বেরিয়েছে CC2, আগেরটা ছিল আমাদের কি C5, আর এইটা হলো আমাদের E5, তাই না। এখন আমরা তাহলে E5-এ দেখবো। তাহলে E5-এ আমরা দেখবো যে আমাদের ওইখানে জিআর ভ্যালু কত আছে। তাহলে ABCDE, তাই না, 1 2 3 4 5। এই যে 5 নাম্বারে যদি আমরা ক্লিক করি তাহলে লাইনটা কোথায় গেছে আমরা দেখতে পারবো। আচ্ছা, যেখানে মাপছি তার অপোজিটে আরেকটা টিপি আছে, এইখানে লাইনটা আসছে, তাই না। তাহলে আমাদের বোর্ডটা আমরা উল্টাই নিলাম। এই যে দেখো এখানে আসছে যে এই লাইনটা আমাদের, ঠিক আছে। তাইলে আমরা এইটা যদি আমরা জিআর ভ্যালু নেই তাহলে এখন আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে কত আছে, তাই না। আচ্ছা, তাইলে আমরা এখন এখানে দেখবো যে আমাদের এখানে কত আছে। ধরো আমরা এটা দিলাম, কত আসছে, 500+। এটা আমরা কি মাপছি, রিভার্স। আচ্ছা, এখন ফরওয়ার্ড মাপবো। ফরওয়ার্ডে কিন্তু এখানে মান থাকবে না, যদি থাকে তাইলে এখানে সমস্যা আছে, তাই না। আচ্ছা, দেখো এখানে মান আছে, এই যে দেখো এখানে 700 আছে। তার মানে কি, এটা ফরওয়ার্ড এবং রিভার্স দুইটাতে মান আছে, তার মানে এটা প্রবলেম আছে। দুইটা লাইন আমরা মাপছি, দুইটাতেই প্রবলেম পাচ্ছি, তাই না। আচ্ছা, আমরা পরেরটা দেখি। আচ্ছা, এই যে দেখো পরেরটা হলো DP1, এই যে DP1, তাই না। এইখানে দেখো এখানে কত A2-তে গেছে এবং DPN B2-তে গেছে। তাহলে A2 এবং B2 এই দুইটা পিন মাপলে তো আমরা এটা বুঝতে পারবো, তাই না। আচ্ছা, তাইলে আমরা এখন এই দুইটা মাপবো। দেখো A2 এবং B2 দুইটাই তো পাশাপাশি আছে, তাই না। আচ্ছা, তাইলে আমরা এইখানে মনে করো A2-তে প্রথমে ক্লিক করি, দেখি এই লাইনটা কোথায় গেছে। তাইলে এই যে দেখো আমাদের যে চার্জিং যে কানেক্টর আছে, কানেক্টরের পাশে 4টা টিপি আছে না, এইখানে আছে। এই যে দেখো আমাদের মাদারবোর্ডে এই যে টিপিটার মধ্যে, তাহলে এইখানে আমাদের মান কত থাকবে, তোমার রিভার্স ভ্যালু দেখো কত আছে, রিভার্সে কত আছে, 700+ আছে, তাই না। আচ্ছা, রিভার্সেই তোমার 700+ আছে। তাহলে এখন ফরওয়ার্ডে আমরা দেখি কত আছে, দেখো ফরওয়ার্ডেও 700-র উপরে আছে, তাই না। এখানে রিভার্স এবং ফরওয়ার্ড দুইটাতেই ভ্যালু এসে গেছে, কিন্তু ভ্যালু কিন্তু থাকবে একদিকে, তাই না। তার মানে এই লাইনে কিন্তু আমরা প্রবলেম পাইতেছি। আচ্ছা, আমরা পরেরটা দেখি। এই যে দেখো আমরা B2-তে ক্লিক করলাম, এখন B2টা কোথায় গেছে দেখি আমরা। দেখো B2টাও কিন্তু আমাদের এটার সামনেরটার থেকে আসছে, তাই না। তাইলে আমরা B2টা আমরা এখানে পাইতেছি। আমরা B2টা দেখবো কত আছে, 700+, রিভার্সে 700+। তাহলে ফরওয়ার্ডে ঘুরে ধরে দেখি, দেখো ফরওয়ার্ডেও আর মান এসে গেছে, তাই না। তার মানে এই লাইনেও প্রবলেম পাইতেছি আমরা। আচ্ছা, এর পরের দুইটাতে আমরা দেখি।
এখন দেখো আমাদের এই যে 6টার মধ্যে আমরা 4টা কিন্তু অলরেডি দেখছি যে 2টো প্রবলেম আমরা পাইছি, তাই না? যেখানে শুধু একদিকে ভ্যালু থাকবে সেখানে 2 দিকে ভ্যালু আসতেছে। আচ্ছা, তারপরে দেখো DP2 এবং DN2 এই দুইটা তোমার কত A4 এবং B4 এ আছে, তাই না? আচ্ছা, এই দুইটা পিন আমরা দেখি। দেখো এই যে A4 এবং B4 দুইটা পাশাপাশি আছে, তাই না? আমরা প্রথমে আমরা A4টা দেখি কোথায় গেছে। এই যে দেখো A4 এখানে আসছে, তার মানে A4 যদি এখানে আসে এই যে মাদারবোর্ডের এই যে এইটার সামনেরটা, তাই না? আচ্ছা, এখানেও তোমার ভ্যালু কত আছে? 700। আচ্ছা, এখন যদি আমরা ঘুরে ধরি তোমার আবার রিভার্সে দেখি কত আছে, ফরওয়ার্ডে দেখি, দেখো ফরওয়ার্ডেও 700, তার মানে প্লাস এবং মাইনাস কি বলে মানে ফরওয়ার্ড এবং রিভার্স দুইটাই কিন্তু একরকম দেখাইতেছে এখানে, তাই না? আচ্ছা, আমরা পরেরটা দেখবো, আরেকটা বাকি আছে আমাদের কত, ওইটা হলো এটা ছিল আমাদের B4, তাই না? 6টার মধ্যে আমাদের এটা লাস্ট পিন। আচ্ছা, এইটা দেখি আমরা কোথায় গেছে, লাস্ট পিন আমাদের এইটা, তাই না? আচ্ছা, এই 4টা টিপের মধ্যে এই প্রথমটা, তাহলে মাদারবোর্ডে কোনটা হইতেছে? এই যে এইটা না? আচ্ছা, তাহলে এইটা আমরা মাপি, তাহলে এইটা মাপলে এই যে দেখো এটা তো মান আছে কত 700 প্লাস রিভার্সে, তাহলে ফরওয়ার্ডে কত থাকবে? ফরওয়ার্ডেও 700 প্লাস। আচ্ছা, তার মানে প্রবলেমটা বুঝতে পারছো? এই যে 6টা লাইন আমি দেখাইছি, এই 6টা লাইনের যেই কোনো একটাতে যদি 2 দিকে মান শু করে তাহলে কিন্তু ওই আইসিতে সমস্যা আছে, ওই লাইনে সমস্যা আছে। আর আমরা কি পাইতেছি? 6টা লাইনেই তোমার মান উল্টাপাল্টা শু করতেছে, রিভার্সেও শু করে, ফরওয়ার্ডে শু করে। তাইলে এখন আমাদের কি করতে হবে? আমাদের এই আইসিটা রিমুভ করতে হবে। এই রিমুভ করার পরে দেখতে হবে যে জিআর ভ্যালু ঠিক হয় না কিনা। আচ্ছা, তাইলে এখন আমরা কি করব? আমরা এই আইসিটা খুলে ফেলবো, ঠিক আছে? খোলার পরে কিন্তু আমাদের আবার জিআর ভ্যালু মাইপে দেখতে হবে জিআর ভ্যালুর কি কন্ডিশন। আই কিন্তু জিআর ভ্যালু মাপবো আমরা। আচ্ছা শোনো, এটা খুব ছোট আইসি তো, এটা খোলার সময় খুব অ্যালার্ট থাকতে হবে। দেখছো জায়গা খুব কম কিন্তু, মানে অন্য জায়গায় যাতে তোমার পার্স টাস না লড়ে যায়, ঠিক আছে? সুন্দরভাবে খুলতে হবে। দেখছো যে সুন্দরভাবে খুলে নিয়ে আসছি, কোনো পার্স নড়ছে, কোনো পার্স নাড়ানো যাবে না। আচ্ছা, এই যে এই আইসিটা যে আমরা রিমুভ করলাম, এখন কিন্তু এই আইসিটা রিমুভ অবস্থায় এখন যেই 6টা লাইন আমরা জিআর ভ্যালু মাপছি, এখন যদি আমরা মাপি তাহলে ওইখানে কি মান থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণ এই 6টা যে লাইন এইটা আইসি থেকে আউটপুট হয়েছে, অন্য কোথাও কোনো আইসির সাথে এটা কানেক্টেড না। যদি এই আইসি খারাপ হয় তাহলে তোমার এখন যদি আমরা মান মাপি, 6টা পিনে যদি মাপি, কোনো পিনে কোনো জিআর থাকবে না, ফরওয়ার্ড এবং রিভার্স কোনোটাই পাওয়া যাবে না। যদি কোনোটা পাওয়া যায় তাহলে বুঝতে হবে এটা মাদারবোর্ডে প্রবলেম আছে। আর যদি দেখা যায় যে ওই পিনগুলিতে কোনো ভ্যালু নাই তাহলে বুঝবো আমরা ওই আইসিটাই খারাপ ছিল, তাহলে আমরা আরেকটা আইসি লাগাই দেখবো। ওকে, তাহলে এখন আমরা ওই জিআর ভ্যালুগুলো দেখবো। আচ্ছা, এই যে দেখো আমরা এই যে চার্জিং কানেক্টরের পাশে যে 4টা যে টিপি আছে এখানে, তাই না? এই 4টার মধ্যে তো আমরা 4টার মধ্যে আমরা মাপছি, তাই না? তখন আমরা রিভার্স ফরওয়ার্ড 2 দিকে ভ্যালু মান পাইছি না? আচ্ছা, এখন দেখো কোনো দিকে মান আছে কিনা। আছে? আচ্ছা, এইটাতে নাই। পাশেরটায় আছে? এটাতেও নাই। এটাও নাই, এটাও নাই। আচ্ছা, আমরা এটা এবার আবার কি দেখবো? ফরওয়ার্ড দেখবো, কোনো মান আছে? এটাতে নাই, এটাতেও নাই, এটাতেও নাই। তার মানে কি? তার মানে আইসি খোলার পরে কোনো মান নাই। তাহলে আমরা কি বুঝবো যে আমাদের আইসি খারাপ ছিল? আচ্ছা, তারপরে দেখো এইখানে আরেকটা ছিল, এই যে এইখানে একটা ছিল, এটাতে মান আছে? নাই। তাহলে 5টা হইলো, অপোজিটে আরেকটা ছিল। এই যে ঘুরে ধরি আমরা, এই যে দেখো অপোজিটে এই যে এইখানে একটা ছিল, তাই না? এটাতে কোনো মান আছে? তাইলে যদি আমরা দেখি যে এই 6টা লাইনের মধ্যে কোনো একটাতে তোমার ফরওয়ার্ড জিআর ভ্যালু শু করে তাহলে বুঝতে হবে আমাদের ওই লাইনে প্রবলেম আছে। তাহলে আমাদের কি করতে হবে? সেই আইসিটা খুলে তারপরে জিআর ভ্যালু দেখতে হবে। যদি এই লাইনে এখন জিআর ভ্যালু থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের মাদারবোর্ডের সমস্যা। আর যদি আইসি রিমুভ করার পর যদি কোনো জিআর ভ্যালু না শু করে তাহলে বুঝবো আমরা আইসিটাই খারাপ ছিল। তাহলে এখন আমরা কি করবো? আর একটা ভালো আইসি বসায় দেখবো। এই যে দেখো, এই যে এইটা হলো আমাদের আগের আইসিটা, ঠিক আছে? আর আমরা আমাদের কাছে স্ক্র্যাপ বোর্ড আছে, আমরা অন্য বোর্ড থেকে এই সেম নাম্বারের একটা আইসি নিছি। ওকে, তাহলে আমরা এখন এইটারে আমরা লাগাবো, লাগাইয়া তারপরে আমরা জিআর ভ্যালু দেখবো আর এটাকে আমরা সরাই ফেলাই, ঠিক আছে? তাহলে এই আইফোনের আইসির কিন্তু চারোদিকে জায়গা খুব কম থাকে, বুঝছো? এই যে দেখছো আইসি কি সুন্দর নড়তেছে। আচ্ছা, তাহলে আমরা খুব সাবধানে লাগাবো, কারণ ডাইনে বামে কিন্তু অনেক আইসি থাকে, একটু নাড়া লাগলে অন্য আইসিতে আবার প্রবলেম হবে। দেখছো আমাদের আইসি সুন্দরভাবে বসে গেছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই আইসি এখন আরেকটা বসাই নিছি, তাই না? আচ্ছা, ট্রাইস্টার বা ইউএসবি আইসি যেটাকে বলে এটা আমরা চেঞ্জ করছি। তাইলে আগে এটা খোলা অবস্থায় যখন আমরা মাপছি
কোনো জিআর ভ্যালু পাইছি? আচ্ছা, এখন লাগানোর পরে কি আসবে? যদি একদিকে মান আসে তাহলে ভালো, আর যদি দুই দিকে মান আসে তাহলে এই আইসিও খারাপ, তাই না? আচ্ছা, তাইলে এখন আমাদের দেখো আমরা আমরা কি করবো, এই যে দেখো প্রথম আমরা এখানে মাপছিলাম না, এখানে আমরা প্রথমে কি নেবো, এটা রিভার্স ভ্যালু দেখবো কত আছে, 543। আচ্ছা, আমরা যদি ঘুরায় ধরি, দেখো এখন আবার ঘুরায় ধরলাম, এখন মান আছে? মান নাই, তার মানে এই লাইনের যে প্রবলেমটা ছিল এটা সলভ হয়েছে না? আচ্ছা, অপোজিটে আমরা আবার দেখবো, দেখো অপোজিটে এই যে এইখানে একটা লাইন আছে না? আচ্ছা, এইখানে আমরা দেখো এখন আমরা ধরলাম হইলো রিভার্সে মান আসছে। আচ্ছা, এখন আমরা এই যে মিটার ঘুরাইতেছি, ঘুরাই তোমার আবার লালটা এখানে ধরলাম, এখানে দেখো মান আসছে কিনা, আছে? কোনো মান নাই, তার মানে এই লাইনের প্রবলেমটা চলে গেছে, তাই না? আরও 4টা লাইন আছে, সেগুলো তো আমাদের দেখতে হবে, একটাতে প্রবলেম থাকলেও কিন্তু হবে না। তা এই যে দেখো এইখানে দেখছো এই যে 4টা লাইন, ডিএমডিপির 4টা লাইন এইখানে আছে, এই 4টা লাইনের মধ্যে কিন্তু আমরা রিভার্স এবং ফরওয়ার্ডসে পাইছি, জিআর ভ্যালু পাইছি না? আচ্ছা, এখন দেখো প্রথমে আমরা এই যে দেখো আমরা কালোটা দিয়ে আমরা আগে মাপবি, এখন আমরা কি রিভার্স মাপতেছি না? এই যে মান একটাতে আছে, পরেরটাতেও আছে, এর পরেরটাও আছে, তাই না? আচ্ছা, এখন আমরা দেখো ঘুরাই ধরি, এখন আমরা এই যে লালটা আমরা গ্রাউন্ডে ধরবো, লালটা এখানে ধরবো, তার মানে কি ফরওয়ার্ড মাপতেছি না? এখন যদি মান আসে তাহলে এটা খারাপ হবে না? আচ্ছা, তাইলে দেখো এখন আমরা এটা মাপবো, এই যে এখন আমরা ফরওয়ার্ড মাপতেছি, মান আছে? এটাতে আছে? এটাতেও নাই, কিন্তু রিভার্সে কিন্তু একদিকে আছে। তাইলে আমরা কি বুঝলাম, যে আমাদের ওই আইসিটাতে প্রবলেম ছিল, যেই কারণে ওই 6টা লাইনের মধ্যেই তোমার রিভার্স এবং ফরওয়ার্ডে তোমার মান শু করতেছিল। আচ্ছা, যদি কখনো আইফোনে কিন্তু অ্যাভেলেবেল ইউএসবি প্রবলেমের সমস্যা আমাদের কাছে আসবে, তাইলে আমরা কি করব, ইউএসবি আইসি বা ইউটিআইসি যেটা বলে সেটা আমরা চেক না করে খুলবো? আমরা সবসময় ইউএসবি আইসির এই 6টা লাইন আমরা চেক করে দেখবো সেখানে রিভার্স এবং ফরওয়ার্ডসের জিআর ভ্যালুর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। যদি ঝামেলা থাকে তাইলে আমরা আইসি খুলবো, যদি এই লাইন ঠিক থাকে তাইলে আমরা ধরে নিব যে আমাদের ইউএসবি আইসিতে কোনো রকম প্রবলেম নাই। ওকে, তো আমাদের মাদারবোর্ডে মাপ তোমার ঠিক, জিআর ভ্যালু ঠিক হয়ে গেছে, কিন্তু আমাদের সেট তো ওপেন করতে হবে না? সেটের তোমার সুইচিং কত ছিল, 17-18 দাঁড়ায় থাকতো না? আচ্ছা, এখন আমরা আবার দেখো এই যে পাওয়ার বাটন, আমরা পাওয়ার কেবল আবার আপনার ইনজেক্ট করতেছি। দেখো আমরা যে কেবলটা লাগাইছি, এই যে কেবলটা দেখছো, এটা আমরা কোন কেবলটা লাগাইছি, এই যে দেখো পাওয়ার প্রো ম্যাক্স মেকানিকের যে তোমার ওই যে পাওয়ার কেবলের যে এটা আছে দেখছো, এটার মধ্যে কিন্তু কোনো সুইচ টুইচ লাগে না, আমরা কিন্তু এই সুইচ টিপ দিলে কিন্তু এটা সুইচিং হবে, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা এই সুইচটা টিপ দিব, দেখো আমাদের পাওয়ার সাপ্লাই এখন আমরা 4 ভোল্টেজ করে নিয়ে 4 ভোল্টেজ করলাম, ঠিক আছে? দেখো এখন আমরা টিপ দিই, সুইচিং কত আসে, এই যে দেখো কত থেকে সুইচিং করছে, 3-এর থেকে না? তাহলে 3-এর থেকে সুইচিং করে দেখছো এই যে 7, 8, 10, 12 সুইচিং আসছে, তার মানে কি আমাদের সুইচিং ঠিক হয়ে গেছে না? সেট তো বোধহয় ওপেন হয়ে গেছে, তাই না? এই যে দেখছো সেটের সুইচিং কিন্তু মান কিন্তু আস্তে আস্তে আপ ডাউন করতেছে, কিন্তু তখন কি করতো, এই যে দেখো সেট ওপেন হয়ে গেছে, তাই না? এখন তাইলে এখন আমরা এটা সেট আপে বসায় দেখবো, আমাদের সেট আশা করি আমরা রান হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখো আমরা ব্যাটারি লাগাই নিছি, ঠিক আছে? এখন আমরা দেখবো যে আমাদের সেটটা ওপেন হয় কিনা, ওপেন হইলে তারপরে আমরা সেটটা ফাইনাল ফিটিং করে বলবো, ঠিক আছে? এই যে দেখো আমাদের সেট ওপেন হয়েছে, দেখছো আমাদের অ্যাপের লেখাটা চলে আসছে, কিন্তু আমাদের সেট ফুল রানিং হয়ে গেছে, তাই না? এই যে দেখছো সেট কিন্তু ফুল রানিং হয়ে গেছে। এই যে তোমার এটা এখন সেট আপ করতে হবে, সম্ভবত এটা ফ্লাশ করা হয়েছে, তাই না? তার মানে আমাদের প্রবলেমটা কিন্তু সাকসেস হয়েছে, তাই না? সাকসেসফুলি আমরা প্রবলেমটা সলভ করতে পারছি। আচ্ছা, তাহলে তোমার আইফোনের যদি তোমরা কাজ করো, তাহলে দেখছো যদি ইউএসবি আইসি বা ইউটিআইসি যেটা আছে সেটা কিন্তু তোমার খোলার আগে বা রিমুভ করার আগে তোমার চেক করে তুমি বুঝতে পারবা সেটা খারাপ না ভালো, তাই না? সেটা তোমরা অবশ্যই আগে চেক করে দেখে নিবা, তারপরে আইসি খুলবা। সবসময় কিন্তু ইউএসবি আইসি খারাপ হয় না।